হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি কি একজন প্রবাসী? আপনি কি আপনার ই-পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্টটি রিনিউ করতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো একজন প্রবাসী কিভাবে তার ই-পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্টটি প্রবাসে বসেই রিনিউ করতে পারবে। প্রবাসে বসে আপনার ই-পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্টটি রিনিউ করতে হলে সর্বপ্রথম আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই আবেদনটি আপনারা অনলাইনে কিভাবে করবেন। সর্বপ্রথম আপনাকে গুগলে প্রবেশ করতে হবে এবং গুগলে গিয়ে টাইপ করতে হবে ই পাসপোর্ট। ই পাসপোর্ট লিখে টাইপ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পেয়ে থাকবেন এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অথবা রিইস্যু। এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। যেহেতু আপনি প্রবাসে অবস্থান করতেছেন, সেহেতু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে নো। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি, অর্থাৎ আপনি যেই কান্ট্রি থেকে আপনার ই পাসপোর্টটি অথবা এমআরপি পাসপোর্টটি রিনিউ করতে যাচ্ছেন, সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার মিশন, অর্থাৎ আপনি যেই মিশনে উপস্থিত হয়ে আপনার ই পাসপোর্টটি নিতে যাচ্ছেন, সেই মিশন এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি সৌদি আরবিয়া সিলেক্ট করেছি, এখানে আমি মিশন হিসাবে দুটি সিলেক্ট করতে পারবো। একটি হচ্ছে জেদ্দা অথবা রিয়াদ। যেটি আপনার নিকটবর্তী হয় সেই যে কোনো একটি আপনি মিশন সিলেক্ট করে দিতে পারেন। এরপরে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি আপনার ইমেলটি দিয়ে দিবেন। এরপরে আই অ্যাম হিউম্যান এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে একটি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, চিহ্ন এবং নাম্বার দিতে হবে। এরপরে গিয়ে আপনার ফুল নেম এখানে লিখে দিতে হবে। এরপরে গিভেন নেম অপশনে গিয়ে আপনার নামটি ইনপুট করে দিতে হবে। যদি আপনার নামের ৩ টি অংশ থাকে, সেক্ষেত্রে প্রথম ২ টি অংশ প্রথমে এবং তৃতীয় অংশটি সারনামে গিয়ে ইনপুট করে দিতে হবে। এরপরে আপনাকে আপনার ফোন নাম্বারটি ইনপুট করে দিতে হবে। যেহেতু আমি সৌদিতে অবস্থানরত রয়েছি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে সৌদির নাম্বার ইনপুট করতে হবে। এরপরে আই এম হিউম্যান এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনি যেই ইমেল নাম্বারটি ব্যবহার করেছেন এই ইমেল নম্বরে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার সাথে সাথে আপনি একটি ই পাসপোর্ট থেকে লিঙ্ক পেয়ে থাকবেন। এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আপনাকে সাইন ইন নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনি আপনার অ্যাকাউন্টের বিপরীতে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি ইনপুট করে দিতে হবে। এরপরে আই এম হিউম্যান এই অপশনে ক্লিক করতে হবে, সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে ই পাসপোর্টটি রিনিউ করতে হলে অ্যাপ্লাই ফরে ই পাসপোর্ট এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার ই পাসপোর্টের টাইপটি সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দুটি অপশন পেয়ে থাকবেন, একটি হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু আপনি একজন প্রবাসী, সেহেতু আপনাকে অবশ্যই অর্ডিনারি পাসপোর্টটি সিলেক্ট করে দিতে হবে। এরপরে সেভ এন্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যদি নিজে পাসপোর্টটি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর মাইসেলফ অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমি নিজেই আমার ই পাসপোর্টটি রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমি এখানে টিক মার্ক দিয়ে দিব। এরপরে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। এরপরে যে অপশনগুলো রয়েছে ফুল নেম, গিভেন নেম, সারনেম, এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি আমি এখানে অ্যাপ্লাই ফর মাইসেলফ না টিক দিতাম, সেক্ষেত্রে আপনাকে এখানে
ম্যানুয়ালি বসিয়ে নিতে হতো। এরপরে আপনার প্রফেশন এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনার রিলিজিয়স, এখানে আপনার রিলিজিয়স সিলেক্ট করে দিতে হবে। এরপরে সিলেক্ট কান্ট্রি কোড অপশনে গিয়ে আপনি আপনার বর্তমানে যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রির কোড এবং ফোন নাম্বার নির্দিষ্ট বক্সে দিয়ে দিবেন। এরপরে বার্থ ডেট, অর্থাৎ আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি যেই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন অ্যাজ পার এনআইডি অনুযায়ী আপনি আপনার এখানে জন্ম স্থান সিলেক্ট করে দিবেন। এরপরে জন্মসাল এখানে সিলেক্ট করে দিবেন। এটি অবশ্যই অ্যাজ পার এনআইডি অনুযায়ী সিলেক্ট করতে হবে। এরপরে সিটিজেন গিয়ে আপনি আপনার সিটিজেন টাইপ সিলেক্ট করে দিবেন। এক্ষেত্রে আপনি যদি জন্মগতভাবেই বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে বাই বার্থ দিয়ে দিবেন। যেহেতু আমি জন্মগতভাবে বাংলাদেশি বর্তমানে প্রবাসে রয়েছি সেক্ষেত্রে আমি বাই বার্থ দিয়ে দিব। যদি আপনার সিটিজেনশিপ অন্য টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ক্যাটাগরি থেকে আপনার নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি একটি অপশন পেয়ে থাকবেন পার্মানেন্ট অ্যাড্রেস। এই পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই অ্যাড্রেসটি আপনাকে অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী ফিল আপ করতে হবে, অর্থাৎ অ্যাজ পার এনআইডি অনুযায়ী এই পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনাকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই এনআইডির বিপরীতে গিয়ে আপনি কোনো ইনফরমেশন দিতে পারবেন না। পার্মানেন্ট অ্যাড্রেসে গিয়ে সর্বপ্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর ভিলেজ সিলেক্ট করতে হবে। এরপর রোড, ব্লক, সেক্টর। এক্ষেত্রে মনে রাখবেন আপনার যদি রোড, ব্লক, সেক্টর না থেকে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এটি দিয়ে দিবেন। আর যদি থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট রোড, ব্লক, সেক্টর এখানে ইনপুট করে দিবেন। যেহেতু আমার রোড, ব্লক অথবা সেক্টর নেই সেক্ষেত্রে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। এরপর পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে। এরপর পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে পেজেন্ট অ্যাড্রেস। এই পেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অনেক প্রবাসী ভুলভাবে তাদের পেজেন্ট অ্যাড্রেস ইনপুট করে থাকে, অর্থাৎ তারা তাদের বাংলাদেশের পেজেন্ট অ্যাড্রেস এখানে ইনপুট করে থাকে। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার পেজেন্ট অ্যাড্রেস বলতে বোঝানো হয় আপনি বর্তমানে প্রবাসে যে জায়গায় অবস্থান করছেন সেটাই আপনার পেজেন্ট অ্যাড্রেস। যেহেতু আমি সৌদিতে অবস্থান করছি সেক্ষেত্রে আমাকে এখানে সৌদি সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনাকে আপনার স্ট্রিট অ্যাড্রেস ইনপুট করে দিতে হবে। এরপরে আপনার সিটি এখানে ইনপুট করে দিতে হবে। এরপরে আপনার জিপ কোড এখানে ইনপুট করে দিতে হবে। এরপরে আপনার বাংলাদেশি মিশন এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি জেদ্দা থেকে আমার ই পাসপোর্টটি রেনু করব সেক্ষেত্রে আমি এখানে জেদ্দা সিলেক্ট করে দিব। এরপরে সেভ এন্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে পাসপোর্ট রেনুয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আপনার আইডি ডকুমেন্টেশন হিসাবে আপনার এনআইডি কার্ডের নম্বর দিতে হবে। আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে ডান পাশে একটি ডায়লগ বক্স পাবেন যেখানে লেখা থাকবে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। এরপরে আপনাকে আপনার পাসপোর্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যদি এমআরপি পাসপোর্ট পূর্বে থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ আ মেশিন রিডেবল পাসপোর্ট সিলেক্ট করতে হবে। যদি আপনার ই পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ এ ইলেকট্রনিক পাসপোর্ট এটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনার কোনো পাসপোর্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন নো আই হ্যাভ নট এনি পাসপোর্ট ইয়েট। যেহেতু আমি পাসপোর্টটি রেনু করব এবং যেহেতু আমার পাসপোর্টটি মেশিন রিডেবল এক্ষেত্রে আমি ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট সিলেক্ট করে দিব। এরপরে আপনাকে আপনার পাসপোর্টটি রেনু করার উদ্দেশ্য সিলেক্ট করে দিতে হবে। আপনার যদি পাসপোর্টটি এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে এক্সপায়ার সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আপনার পাসপোর্টটি ই পাসপোর্টে কনভার্ট করার জন্য রেনু করতে চান সেক্ষেত্রে কনভার্ট টু ই পাসপোর্ট সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে আপনার প্রিভিয়াস পাসপোর্ট নম্বরটি দিয়ে দিতে হবে। যদি আপনি আপনার প্রিভিয়াস পাসপোর্ট নম্বরটি সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে ডান পাশে একটি ডায়লগ বক্স পাবেন যেখানে লেখা থাকবে প্রিভিয়াস পাসপোর্ট ফাউন্ড এবং অটোমেটিক্যালি আপনার ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট পূরণ হয়ে যাবে। এরপরে একটু স্ক্রল ডাউন করলে একটি বক্স দেখতে পারবেন যে বক্সের উপরে লেখা থাকবে ডাটা কম্পারিজন। আর এখানে আপনি তিন ধরনের তথ্য পেয়ে থাকবেন। একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ডাটা, অন্যটি হচ্ছে এনআইডি ডাটা, আরেকটি হচ্ছে প্রিভিয়াস এমআরপি অথবা ই পাসপোর্টের ডাটা। এক্ষেত্রে এসে এই তিন ধরনের ডাটা অর্থাৎ অ্যাপ্লিকেশন ডাটা, এনআইডি ডাটা এবং প্রিভিয়াস ডাটা এই তিন ধরনের ডাটা সঠিক রয়েছে কিনা তা ভালোভাবে দেখতে হবে। কোনো কারণে যদি আপনার প্রিভিয়াস এমআরপি পাসপোর্টের ডাটার সাথে
অ্যাপ্লিক্যান্ট ডাটা ভিন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট রিওয়ার্কে চলে যেতে পারে। সকল তথ্য পূরণের পরে নিচে একটি অপশন পেয়ে থাকবেন, ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ। যদি আপনার অন্য দেশের পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো দিয়ে 7 কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। 7 কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে সর্বপ্রথম আপনাকে আপনার প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে। প্যারেন্টাল ইনফরমেশনে গিয়ে সর্বপ্রথম আপনি আপনার পিতার নাম লিখে দিবেন, এরপরে তার প্রফেশন দিয়ে দিতে হবে, এরপরে তার ন্যাশনালিটি অর্থাৎ সে কোন দেশে জন্মগ্রহণ করেছে সেই ন্যাশনালিটি দিয়ে দিতে হবে। এরপরে ন্যাশনাল আইডি নম্বর। আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি নম্বর দিয়ে দিতে হবে। কিন্তু আপনার বয়স যদি 18-র উপরে হয় এবং আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এখানে ন্যাশনাল আইডি নাম্বার না দিলেও হবে। এরপরে মাদার ইনফরমেশন। মাদার ইনফরমেশনে গিয়ে আপনি আপনার মায়ের নাম দিয়ে দিবেন, এরপরে তার প্রফেশন দিয়ে দিবেন, এরপরে তার ন্যাশনালিটি দিয়ে দিতে হবে, এরপরে ন্যাশনাল আইডি নম্বর। এই ক্ষেত্রে আপনি যদি নাবালক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মাতার এনআইডি নম্বর দিয়ে দিতে হবে। তাছাড়া এই অপশনটি আপনি যদি ফাঁকা রেখে দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এরপরে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন। আবেদন করে যদি নাবালক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার লিগ্যাল গার্ডিয়ান থাকতে হবে। এখানে তার লিগ্যাল গার্ডিয়ানের ইনফরমেশন ইনপুট করে দিতে হবে। যদি আবেদনকারী নাবালক না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনি একটি অপশন পেয়ে থাকবেন 7 কন্টিনিউ, এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল দিতে হবে, ম্যারিড হলে ম্যারিড দিতে হবে, ডিভোর্স হলে ডিভোর্স দিতে হবে। যেহেতু আমি সিঙ্গেল সেহেতু এখানে আমি সিঙ্গেল অপশনে ক্লিক করে দিব। এরপরে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপরে এমার্জেন্সি কন্টাক্ট। এই এমার্জেন্সি কন্টাক্টে গিয়ে আপনি আপনার পরিবারের যে কোনো একজন অথবা আপনার পরিবারের বাহিরের যে কেউ একজনের এই ইনফরমেশন ইনপুট করতে হবে। ধরি আমি আমার ব্রাদারকে এমার্জেন্সি কন্টাক্টে রাখতে চাচ্ছি। এক্ষেত্রে সর্বপ্রথম তার নাম দিয়ে দিতে হবে, এরপরে অ্যাড্রেসে গিয়ে তার অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে, এরপরে রোড বা ব্লকে গিয়ে রোড বা ব্লক সিলেক্ট করে দিতে হবে। যদি তার রোড বা ব্লক না থেকে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল অবশ্যই লিখতে হবে, কোনো ক্রমে ফাঁকা রাখা যাবে না। এরপরে তার পোস্টাল কোড দিয়ে দিতে হবে, এরপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে, এরপরে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে। এরপরে সেভ এন্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার ডেলিভারি অপশন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করতে হবে। আপনি যদি রেগুলার ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি সিলেক্ট করতে হবে। আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করতে হবে। এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করলে আপনাকে অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে। আমি যেহেতু রেগুলার ডেলিভারি মাধ্যমে ই পাসপোর্টটি গ্রহণ করব সেক্ষেত্রে আমি এখানে রেগুলার ডেলিভারি সিলেক্ট করে দিলাম। এরপরে আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম সিলেক্ট করতে হবে। এই নির্দিষ্ট ডেটে আপনাকে মিশনে উপস্থিত হয়ে আপনার ই পাসপোর্টের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করতে হবে। এখানে সর্বপ্রথম জুলাই মাস রয়েছে, এই মাসে আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখতে পাচ্ছি না। এরপরে অগাস্ট, অগাস্টে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ফাঁকা নেই। এরপরে সেপ্টেম্বর, সেপ্টেম্বরে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখা যাচ্ছে, এই ডেটটি আমরা সর্বপ্রথম সিলেক্ট করব। এরপরে টাইম, এখানে টাইমটিও আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সর্বশেষে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি আপনার আবেদনের সামারি দেখতে পারবেন। যদি এই আবেদন থেকে আপনি কোনো এডিট করতে চান সেক্ষেত্রে এখানে এডিট অপশনে ক্লিক করে আপনাকে আবেদনটি এডিট করে নিতে হবে। আর যদি আপনি এডিট করতে না চান সেক্ষেত্রে স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নামে এই নির্দিষ্ট বক্সে গিয়ে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে এখানে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনে আবার ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা স্ক্রল ডাউন করলে নিচে একটি অপশন পেয়ে থাকবেন কন্টিনিউ, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি আপনার পাসপোর্টের যে ফিটি রয়েছে এটি অনলাইনে
পেমেন্ট করতে পারবেন না। আপনাকে অবশ্যই মিশনে গিয়ে উপস্থিত হয়ে আপনার এই নির্দিষ্ট ফিটি মিশনে প্রদান করতে হবে। এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা স্ক্রল ডাউন করলে প্রিন্ট সামারি নামে একটি অপশন পেয়ে থাকবো। এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে আমরা আমাদের প্রিন্ট সামারিটি প্রিন্ট করে নিতে পারি। প্রয়োজনে এটি আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিতে পারি। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড প্রিন্টিং অপশনে ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সামারিটি প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারি অথবা প্রয়োজনে সেভ করে নিতে পারি। চলুন এবার জেনে নেওয়া যাক ই পাসপোর্টটি রেনু অথবা রিইস্যু করতে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনারা মিশনে কি কি ডকুমেন্ট নিয়ে উপস্থিত হবেন। সর্বপ্রথম আপনাকে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এরপরে আইডেন্টি ডকুমেন্টস হিসাবে আপনাকে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এরপরে প্রিভিয়াস পাসপোর্ট, আপনি যদি রেনিউ অথবা রিইস্যু পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পূর্বের পাসপোর্টটি নিয়ে মিশনে হাজির হতে হবে। এছাড়া আপনি যদি আপনার ই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্টের কোনো নাম, ঠিকানা, অন্য কিছু যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এডিশনাল ডকুমেন্ট অবশ্যই সাথে নিয়ে মিশনে উপস্থিত হতে হবে। প্রবাসী ভাইদের ই পাসপোর্ট রেনু অথবা রিইস্যু নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন, তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।